আমার প্রিয় পরিবারের সমস্ত সদস্যদের জানাচ্ছি শুভ সকাল। আর আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। অরণ্য সুন্দরী চ্যানেলে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি, নিশ্চয়ই তোমরা দেখবে। আর অবশ্যই পুরোটা দেখবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও শুরু করার আগেই বড়দের জানাচ্ছি প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। প্রতিদিন তোমাদের সাথে শুভ সকাল এটা কিন্তু বলা একটা অভ্যেস হয়ে গেছে। আর প্রতিদিন এই ব্লগটা সকাল থেকেই করি, মানে বেশিরভাগ দিনই বলা যেতে পারে। তবে আজ কিন্তু একেবারে সকাল থেকেই ব্লগটা শুরু করছি এমনটা নয়। বাসি কাজকর্ম করে নিচ্ছি আর এখন আমি শুরু করেছি রান্নাবান্না দিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আজ রান্নার মেনুতে গরম গরম বেগুন ভাজা, আলু মাখা আর সঙ্গে রয়েছে ডিম ভাজা। তো জানো তো বন্ধুরা, বাঙালির প্রিয় খাবার হচ্ছে ডাল ভাত আর আলু মাখা, যেটাকে আলু ভাতেও বলা হয়। তো বেগুন ভাজা হয়ে গিয়েছে আর ডাল, বেগুন ভাজা, আলু সেদ্ধ সবগুলো করে নিয়েছি। এখন এই যে পেঁয়াজ লঙ্কা কাটছি ডিম ভাজবো বলে। বেগুনটা ভাজতে দিয়ে এসেছি, তার মাঝে পেঁয়াজটা কেটে নিয়েছি। এইভাবে কাজ করলে কি হয়, অনেক তাড়াতাড়ি করে কাজগুলো করা যায়। পেঁয়াজ কাটাও হলো আর তখনকে আমার বেগুনটাও ভাজা হয়ে গেল। জানো তো বন্ধুরা, অনেকেই আছো যারা বেগুন খেতে ভালোবাসো না। তো শীতকালের এই বেগুনগুলো প্রচুর মিষ্টি হয়। শীতকালের বেগুন খেতে একটু বেশি টেস্ট লাগে। শীতকালে গরম গরম বেগুন ভাজাগুলো খাবে, খুব মিষ্টি লাগে আর খেতে খুব সুস্বাদু হয়। অন্য সময় এতটা ভালো না লাগলেও শীতকালের বেগুন পোড়া, বেগুন ভাজা এগুলো কিন্তু সমস্ত খাবারকে হার মানিয়ে দেয়। আলু মাখা তো বলারই নেই, আলু মাখা হচ্ছে বাঙালির প্রিয় খাবার। ডাল ভাত সঙ্গে আলু সেদ্ধ। আর আমি আজ সেই খাবারগুলোই করেছি। এটা সেটা বিভিন্ন রকম সবজির তরকারি তো প্রতিদিনই হয়, আজ একটু হালকার উপরে করেছি। আর এইরকম খাবার খেতে কার না ভালো লাগে বলো তো? আমার তো খুবই ভালো লাগে। রান্নাবান্না করে নিয়েছি। তারপর এই যে সবজিগুলো ছিল, সবজির খোসাগুলো তো বালতিতে ছিল, কেউ ফেলে দিয়েছে, মানে কারো হাতে পায়ে লেগে পড়ে গিয়েছিল সেইগুলো। আরও আজকে যেগুলো কেটেছিলাম সেই সবজির টুকরোগুলো সব কিছু খোসা একসঙ্গে বালতিটায় তুলে দিলাম। আর দুয়ারের সামনেটাই দেখো কত বালি উঠে। আমাদের এখানে প্রচুর বালি, প্রচুর, মানে যখনই নিচে নামবে বাইরে তখন দেখবে জুতোতেই 1 কেজি করে যেন বালি উঠে আসছে, প্রচুর বালি। আসলে এই জায়গাটা হলো বালির জায়গা, সেই জন্য সবসময় ঝাঁট দিতে হয়। ঝাঁট দিয়ে আমি জায়গাটা পরিষ্কার করে নিলাম। এরপর আমি চললাম একটা নতুন উদ্দেশ্যে। বাড়ির সবাইকেই দেখলাম নেই, তো নেই কোথায় গেল। আর যেহেতু হালকা পাতলা রান্না করেছি তাই একটু তাড়াহুড়ো করে সবাই চলে গিয়েছে গাছ লাগাতে। গাছ বলা যাবে না, বীজ লাগাতে। তো বীজ বলতে কি বলো তো, আজ আমাদের বাগানে লাগানো হচ্ছে সিম বীজ আর লাউ বীজ। আর সিম লাউ এগুলো তো শীতকালের সবজি, তার সঙ্গে আবারও 2-3 রকম বীজ রয়েছে। তো সেইগুলো কি ঠিকঠাক আমি জানি না। আমি বাগানে পৌঁছেই দেখি পুরো জায়গাটাই প্রায় পরিষ্কার করা হয়ে গেছে। মানে আমি জানতাম না, সবাই চলে এসেছে। তারপর ছেলে যখন ছুটা দৌড়া করছে বাগানের জন্য তখন বুঝতে পারলাম যে কিছু একটা চলছে। আমাকে বলেছিল আগের দিন, আমি ভুলে গিয়েছিলাম। তোমাদের দাদাভাই দেখো পুরো জায়গাটা পরিষ্কার করে দিয়েছে, কারণ এখানে সিম বেগুন লাউ লাগানো হবে। আরও 2-3 রকম বীজ ভেজানো আছে, যেগুলো এখন না, 2-3 দিন পরে লাগানো হবে। তো লাউ আর সিম বেগুন এগুলো আনা হয়েছে। বেগুন বলতে বেগুনের তো বীজ না, বেগুনের চারা আনা হয়েছে। এইগুলোই আজকে লাগানো হবে। শীতকাল পড়েছে আর শীতকালে তো সবজির শেষ নেই। শীতকালে বাগানে সবজি লাগানো হবে না এমনটা আমাদের বাড়িতে কোনো বছরেই হয়নি। তবে এই বছর একটু কম সবজি লাগানো হচ্ছে, কারণ জায়গাগুলোতে অন্যান্য গাছ লাগানো হয়ে গেছে। তাই সবজি লাগাতে গেলে তো খোলামেলা রোদ আসবে, সেই রকম জায়গায় লাগাতে হবে। তো এই জায়গাটাতে কিছু কিছু সবজি লাগানো হবে। আর কি সবজির গাছগুলো লাগাতে গেলে মাটিগুলো তো পরিষ্কার দরকারই, সেই জন্য ঘাস তোলা হচ্ছে।
আর ছেলের তো আমাদের উপায় নেই, মানে আমরা যে কাজ করব সেটাও তাকে করতে হবে। এই যে দেখো সিম বীজগুলো কি সুন্দর ভিজে ফুলে গেছে, কালকে রাত্রিতে এগুলো ভেজানো ছিল। আর এটা হচ্ছে লাউ বীজ। আর বেগুন গাছের চারাগুলো এখনও আনা হয়নি, ওগুলো বাড়িতে আছে। তোমাদের দাদাভাই জায়গাটা ভালো করে পরিষ্কার করে গর্ত করে এই যে এইরকমভাবে সার দিয়ে দিচ্ছে। আর সবাই পৌঁছে গেছি, সবাই যদি একটু একটু করে কাজ করে নিই তাহলে আর একজনের ওপর বেশি ধকল যাবে না। তো আমি নিয়ে নিলাম, বললাম বাকি দিকের জায়গাগুলো তুমি ঠিকঠাক করো, আমি সারটা দিয়ে দিচ্ছি। আর সার দিলেও জানো তো বন্ধুরা, একই পরিমাণে দিতে হবে। কোন বীজের জন্য কোন গাছের জন্য কতটা দরকার সেই হিসেবেই আমি দিচ্ছি। এখানে কিন্তু বেশি দেওয়াও যাবে না, আবার কম দেওয়াও যাবে না। যে কোনো বীজ লাগানোর জন্য তখন কিন্তু প্রথমে একটু সার আর বীজ দিয়ে দিলে ভালো। তাহলে জায়গাটাতে কি হয় বলো তো, ঠিকঠাক থাকে। গাছগুলো যখন বেরোবে তখন আর কোনো পোকামাকড় বা কোনো কিছু জিনিসে খারাপ করতে পারবে না। গাছগুলো কিছুদিন অন্তত বেরোবার সময় ভালো থাকবে। আর সার দিলে তো পুষ্টি একটু পাবেই। আগে তো সার দেওয়া হতো না, গোবর সার দেওয়া হতো, কিন্তু গরুটা বিক্রি করে দেওয়ার জন্য আমাদেরকে এই হালকা সারটা একটু দিতে হচ্ছে। ছেলে তো পুরো মজা পেয়ে গেছে, ও কোদাল নিয়ে এদিক ওদিক কাজ করছে। তবে কিছুটা কাজ কিন্তু আমাদের কাজে লাগছে। এই যে গর্তগুলো করে দিচ্ছে, এটা অনেক সুবিধে হয়েছে। আমিও এখন লেগে পড়লাম কোদাল নিয়ে সারগুলো ঠিক করতে। সার বীজ যেগুলো ছড়ানো হচ্ছে সেইগুলো একটু কোদাল দিয়ে পুরো মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এক জায়গায় রাখলে তো বীজটা বেরোবেও না, আর যদি গাছ হয়ে বেরোয় তখন আবার নষ্ট হয়ে যাবে। তাই পুরো জায়গাটা ভালো করে মাটির সঙ্গে সমস্ত কিছু সার বীজ একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এতে করে গাছটা খুব ভালোভাবে উঠবে মাটি থেকে। দেখো বন্ধুরা, আমরা সবাই মোটামুটি হাত লাগিয়ে নিয়েছি। মাও এখানে এই যে বীজগুলো দেখতে পাচ্ছ এগুলো ভালো করে পুঁতে দিচ্ছে। তবে এগুলো যেমন তেমন কিন্তু পুঁতে দিলে গাছ হবে না, এগুলোর একটা সিস্টেম আছে। কোন দিক দিয়ে পুঁততে হবে সেটা কিন্তু জানা দরকার। যে লাউ গাছের যেটা হয়, মানে লাউ বীজ থেকে যে গাছটা বেরোবে সেটার কিন্তু মুখটা সাদা দিকটাই করে পুঁতে দিতে হবে মাটির নিচে। খুব বেশি না, একটু অল্প, যেন মাটিটা ঢাকা থাকে। খুব বেশি নিচে যদি পুঁতে দেওয়া হয় তাহলে গাছটা বেরোবে না, আর যদিও বেরোয় অনেক সময় লাগবে। মা বীজগুলো মাটির নিচে পুঁতে দিয়ে তারপর ওপরে ওপরে মাটিগুলো একটু জাঁকা দিয়ে দিচ্ছে, না হলে আবার মুরগি বা অন্য কোনো কিছু এসে একটু অল্প পা দিয়ে নেড়ে দিলেই বীজটা উঠে যাবে। তাই একটু অল্প নিচে পুঁতে দিচ্ছে। মা কিছুক্ষণ করার পর আমিও চলে এলাম, কারণ অনেকগুলো বীজ ছিল। একটা বাটি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আবার আছে একটা বাটি। তো এতগুলো লাউ সিমের বীজ যদি ঠিকঠাকভাবে না পোতা হয় তো কিছু মা করলেন, তারপর আমি চলে এসেছি। তো আমিও সব বীজগুলো মোটামুটি একটু একটু মাটির নিচে পুঁতে দিচ্ছি। গাছগুলো লাগাবার সময় সবসময় শুধু গাছেই বলা হয়ে যাচ্ছে, তো এটা গাছ না, বীজ। বীজগুলো পোতার সময় খুব ভালোভাবে যদি পোতা হয় নিয়মটা ঠিক করে, তাহলে গাছ খুব ভালোভাবে সহজেই বেরোবে। এদিকে দেখো আমাকে এত পিঁপড়েতে কামড়ালো যে বীজ পোতা তো দূরের কথা, আমি এখন বাড়ি চলে আসছি। প্রচুর পিঁপড়েতে কামড়েছে আর খুব পাটা জ্বালা করছে। বীজ লাগানো প্রায় শেষেই হয়ে গেছে, আমি আর মা চলে আসছি। আর যে গাছগুলো আছে বেগুনের চারা, সেইগুলো তোমাদের দাদাভাই লাগাবে। বন্ধুরা, আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের ব্লগটা না এখানেই শেষ করলাম। কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তো ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার পাশে থেকো। টাটা।